অনেকবার এমন হয়েছে আমি তোমাকে ওই ভিডিওতে সংরক্ষণ করে রাখা সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কিছু পাওয়ার পর হারিয়ে ফেলার ভয় পেতাম, অথবা হয়তো আমার বিশ্বাসই ছিল না যে তুমি আমাকে বুঝবে। এখন হয়তো তুমি বুঝতে পারবে, কিন্তু তখন তুমি অবুঝ ছিলে। জিহান ঠিকই বলছে, তখন হায় সত্যিই বুঝতে পারতো না, কিন্তু এখন হায় চাইছে এমন কথা আর না হোক। তার বুকের ভেতর কষ্ট হচ্ছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি সেসব আবার টেনে আনতে চাই না। এখনও তোমার এখানে থাকার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু এই কারণে চিন্তিত ছিলাম যে আমাকে কাল 1 সপ্তাহের জন্য আঙ্কারা যেতে হবে, তারপর আবার ক্যাপাডোকিয়ায় ফিরব, আর কয়েকদিন পর নিজের দেশে ফিরে যাব। আমার একটা দুশ্চিন্তা, আমার অনুপস্থিতিতে তুমি এখানে একা থেকে না যাও। অবশ্য তুমি তো ক্যাপাডোকিয়া দেখতে এসেছো, আমার জন্য নয়। শেষ বাক্যটা বলে জিহান একটু ক্লান্তভাবে হাসল। আর বলতে ইচ্ছে হলো, না, আমি এখানে তোমার জন্য এসেছি জিহান। কিন্তু অহংকার আর আত্মসম্মানের দেয়াল সামনে এসে দাঁড়ালো। আমি একা নই। বলতে বলতে সে বিছানার দিকে তাকালো। গোলাপি পর্দার আড়ালে বাহারে ঘুমিয়েছিল। ওরা খুব ভালো মানুষ, খুব যত্ন নেই। হঠাৎ হায়া থমকে গেল। তুমি ওদের বলনি তো আমার খেয়াল রাখতে? আমি এতটাও অবসর নই যে সব সময় তোমার উপর নজর রাখবো। মিলুপি এই জায়গার ডিস্ট্রিক্ট চিফ, আর তিনি তার সব অতিথির সঙ্গেই এমন আচরণ করেন। অতিথিপরায়ণ তুর্কি জাতি, তুমি তো জানোই। আর তুমি ভালো করেছো ওদের হোটেলে উঠে। এটা খুব নিরাপদ আর ভালো হোটেল। এভাবে সন্দেহের চোখে তাকিও না। আমি সত্যি ওদের কিছু বলিনি। জিহান একটু বিরক্ত হলে হ্যাঁ ধীরে ধীরে কাছা গেল। ওভেন অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। পুরো ঘরে ভাজা ভুট্টার গন্ধ ছড়িয়ে পড়েছে। তাহলে কি এখন আমি এখানে থাকতে পারি? হ্যাঁ, যতদিন ইচ্ছে থাকো। কাল আমি চলে যাব। আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই থাকো। তাহলে আবার আমাদের দেখা হবে। আঙ্কারা কেন যেতে হবে? হ্যাঁ, অভ্যাসের বসে মনের মধ্যে হঠাৎ ওঠা প্রশ্নটা করে। কিন্তু জিহান কয়েক মুহূর্ত গভীর নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। একটা কাজ আছে। কেমন কাজ? জিহানের ভঙ্গিতে এমন কিছু একটা ছিল যে হ্যাঁ না জিজ্ঞেস করে থাকতে পারল না। আব্বার মৃত্যুর সময় একটা কাজ অসম্পূর্ণ রেখে এসেছিলাম। তখন আমি সেই কারণেই জার্মানিতে ছিলাম। এখন হাতে কয়েকটা দিন আছে, তাই ভাবলাম কাজটা শেষ করে ফেলি। কথা শেষ করে জিহান কিছুক্ষণ হায়ের দিকে তাকিয়ে রইল, যেন আরও প্রশ্নের অপেক্ষায় আছে। যেন সে চাইছে হ্যাঁ জিজ্ঞেস করুক, যদিও জিজ্ঞেস করলেও সে কিছুই বলবে না। হ্যাঁ কয়েক মুহূর্ত ভাবল, তারপর ইশারায় মাথা নাড়ল। ঠিক আছে, বিষয়টা এখানেই শেষ। সে আর এই প্রসঙ্গ না টানার সিদ্ধান্ত নিল। কিন্তু এরপর আর এমন কথা বলবে না যে এটা আমাদের শেষ সফর হতে পারে। আমি ভুল বলছি না। আমি আর তুরস্কে আসতে পারবো না। তুরস্কের জন্য আমি এখন অযোগ্য হয়ে গেছি। তাই এই দেশটায় হয়তো এটাই আমার শেষ সফর। বলছি তো, এভাবে বলো না। হায় সোফার দুপাশে হাত রেখে উঠতে গেলে জিহান থামার ইশারা করলো। 1 মিনিট, আমার কথা এখনও শেষ হয়নি। হ্যাঁ উঠতে উঠতে আবার বসে পড়ল। আমরা যতদিন একসঙ্গে আছি সব কিছু আমার ইচ্ছে মতো হবে। সব প্রোগ্রাম, সব শিডিউল, কোথায় দেখা হবে, কোথায় যাওয়া হবে, আমি সব ঠিক করব। আর তুমি কোনো কিছুতেই না করবে না। হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ল। জিহান অনুমতি দিয়েছে, সেটাই তো অনেক। আর তর্ক করেই বা কী লাভ? তুমি কি পপকর্ন খাবে? সে উঠে দাঁড়ালো। জিয়ান মাথা নেড়ে না বলল। তারপর ধীর হাতে কপালের পাশটা চেপে ধরল। সম্ভবত তার মাথা ব্যথা করছিল। আমি এবার যাব। জিহান উঠে দেয়ালে ঝোলানো সুইচবোর্ডের আলো নিয়ন্ত্রণের নবটা ঘোরালো। যেমন আমাদের এখানে ফ্যানের নব থাকে। ঘরে চলে থাকা একমাত্র বাল্বটা ধীরে ধীরে ম্লান হয়ে এলো। তারপর সে জানালার পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকালো। হ্যাঁ ওভেনের ঢাকনা খুলে গরম গরম ফুলে ওঠা পপকর্নের প্যাকেটটা বের করলো। ততক্ষণই
জিহান জানলার সামনে থেকে সরে এসে আবার আলো বাড়িয়ে দিয়েছে। ডিজে থাকলে বলতো, এমন আলো আমাদের বিশ্ববিদ্যালয়েও আছে, কিন্তু সে যদি থাকতো তাহলে সমস্যা বা কী ছিল। মনে হয় আশিয়ানায় নতুন অতিথি এসেছে, বাইরে ভিড়, চেক ইন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেন একটু আগেই সোফার যেখানে বসেছিল ওখানে বসতে বসতে বলল, তোমাকে ক্লান্ত লাগছে, চাইলে শুয়ে পড়তে পারো, আমি আসছি। জিহানকে ওখানেই রেখে ড্রেসিং রুমে গেল। ওখানে ড্রেসিং টেবিলে রাখা কাছে বড় বাটিটা আনতে। সেই জায়গার মেঝেতে এখনও আফসানের কণাগুলো চোখে পড়ছে, যদিও পানের পরিষ্কার করেছিল। বাটিটা তুলতে গিয়ে আয়নার নিচের দিকে একবার তাকিয়ে চমকে উঠল। লাল ফোলা চোখ, ফ্যাকাশে হলদেটে মুখ, আল্লাহ আল্লাহ। এতক্ষণ ধরে তাকে এমনই দেখাচ্ছিল জিহান কি তাহলে ভাবছে যে হায়া তার দুঃখে কাছে। বাটিটা রেখে বাথরুমে গেল। সিঙ্কের ওপর ঝুঁকে মুখে পানি ছেড়ালো। তোয়ালে দিয়ে আলতো করে মুছে চুলটা আঁচড়ে নিল। নিজেকে একটু ঠিকঠাক করে নিয়ে বাইরে এলো। জিহান তখনও আগের মতোই মাথা 2 হাতে ধরে বসে আছে। জিহান সাবধানে ডাকলো। ঠিক তখনই জিহান মাথা ঝুঁকিয়ে হাতের পিঠ দিয়ে ঠোঁটের উপর ছুঁয়ে দেখল রক্তের ফোঁটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে স্থির হয়ে গেল। জিহান, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে। জিহান কিছু না বলে দ্রুত উঠে বাথরুমের দিকে ছুটল। উৎকণ্ঠিত হয়ে পিছনে গেল এবং খোলা দরজা দিয়ে দেখল কল পুরো খুলে। সিঙ্কের ওপর ঝুঁকে জিহান নাক আর মুখে পানি ঢালছে। সেখানে দাঁড়িয়ে থাকা ঠিক মনে হলো না, তাই সে ফিরে এসে সোফায় বসে পড়ল। কে জানি কি হলো তার। এমন হঠাৎ করে কয়েক মিনিট পর জিহান তোলা দিয়ে ভেজা মুখ মুছতে মুছতে বাইরে এলো। কি হয়েছিল? উদ্বিগ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো। জিহান কোনো উত্তর না দিয়ে হাড় থেকে একটু দূরে সোফায় বসে তোয়ালেটা হাতে রেখে দিল। নাক দিয়ে রক্ত পড়লো কেন? এত গরম তো নয়, আগে কখনো এমন হয়েছে? কত প্রশ্ন করো তুমি। জিহান যেন বিরক্ত হলো। যতই করি আমার অধিকার আছে, এখন বলো কি হয়েছিল। জিহান গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। তারপর কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল, ঠিক যেমন একটু আগে আঙ্কারের কাজ নিয়ে কথা বলার সময় তাকিয়েছিল। উর্দুতে কথা বলি হায়া, ও জেগে আছে। চমকে বাহারের দিকে তাকাতে ঘাড় ঘোরাতে চাইল, কিন্তু জিহান বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, এখন তুমি ওর দিকে তাকাও যাতে ও বুঝে যায় আমরা ওকে নিয়ে কথা বলছি। সরি। ঘাড় অর্ধেক ঘুরিয়ে আবার থেমে গেল। কিন্তু তুমি কিভাবে জানলি ও জেগে আছে? ওর পায়ের বুড়ো আঙুল টান টান অবস্থায় আছে, কপালের ভাঁজ, চোখের পাতার কাঁপুনি। আমি জানি ও ঘুমাচ্ছে না। আমাকে দেখেই ঘুমের ভান করেছিল। ওর ভয় আমি না আবার ওকে বকুনি দেই। এই মানুষটাও না কখনোই কাউকে মানুষের চোখে দেখে না। মনে মনে ভাবলো, আচ্ছা এবার বলো তো তোমার কি হয়েছিল? নাক দিয়ে রক্ত পড়ার কারণটা হয়তো খুব সাধারণও হতে পারে, কিন্তু জিহানের ভঙ্গিতে এমন কিছু ছিল যা ইঙ্গিত দিচ্ছে কিছু একটা আছে যা সে লুকাতে চায়, আবার বলতেও চায়। কয়েক মুহূর্ত জিহান একেবারে চুপ করে রইল। ভাজা ভুট্টার গন্ধ প্রতি মুহূর্তে আরও ভারী হয়ে উঠল। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করলো, আঙ্কারায় আমার একটা ইন্টারকার্নিয়াল সার্জারি করাতে হবে। মাথার খুলে খুলে করতে হয় এমন সার্জারি। জিহান থেমে প্রতিক্রিয়া দেখল। পলক না ফেলে শ্বাস আটকে অপেক্ষার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আমি যখন জেলে ছিলাম তখন চোখের কাছে একটা আঘাত পেয়েছিলাম, এখানে। সে নিজের কপালের পাশের দিকে ইশারা করলো। একটা প্যারেক ঢুকে গিয়েছিল। প্যারেকটা প্রায় 1 ইঞ্চি লম্বা। এই মাথা ব্যথা আর কিছুদিন ধরে নাক দিয়ে রক্ত পড়া সবই সেটার কারণেই হয়। ওটা বের করার জন্য সার্জারি করাতে হবে, না করলে ব্যথা তো চলতেই থাকবে। তার ওপর ওটা আরও ভেতরেই সরে যাওয়ার ঝুঁকি আছে। আর যদি সার্জারি ব্যর্থ হয় তাহলে দৃষ্টিশক্তি চলে যেতে পারে, এমনকি স্থায়ী পঙ্গুত্ব হতে পারে। আব্বার মৃত্যু যখন হয় তখন আমি এই কারণেই জার্মানিতে ছিলাম, কিন্তু তখন
সাহস করতে পারিনি। আচ্ছা, জিহান যে প্রতিক্রিয়া আশা করেছিল তার বিপরীতে হায়াব বিষয়টা বুঝে মাথা নাড়ল, কোনো তীব্র প্রতিক্রিয়া দেখালো না। আগে জার্মানিতে করাতে গিয়েছিলে, এখন আঙ্কারায় কেন? সেই সময় তুরস্কের বাইরে থাকাটাই দরকার ছিল, আর এখন যেহেতু এখানে কয়েকদিন থাকতে হচ্ছে, তাই এই সময়টাই নষ্ট করতে চাই না। হ্যাঁ, চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। কাল আমার সার্জারি, 1 ঘন্টার মধ্যে আমি আঙ্কারের জন্য রওনা হব। যদি সব ঠিকঠাক হয় ফিরে আসব। ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকব। এখনই আমাদের চুক্তি হয়েছে, আমি তোমার সঙ্গেই থাকব, তাই না? আমাদের কথা তো ক্যাপিটোকিয়া নিয়েছিল। জিয়ান দৃঢ়ভাবে না বলতে চাইল, কিন্তু হ্যাঁ, কিছুই শুনতে চাইল না। তুমি বলেছিলে এখানে, আর আমি এখানে বলতে তুরস্ক বুঝেছি। আমাদের চুক্তি তুরস্ক নিয়ে। তুমি যতদিন এখানে মানে তুরস্কে থাকবে ততদিন আমি তোমার সঙ্গেই থাকবো। এখন বলো কোন হাসপাতাল, কখন যেতে হবে? হায়ের কণ্ঠ ততটাই দৃঢ় ছিল যে জিহান আর বিশেষ আপত্তি তুলতে পারল না। ওর কি হবে? জিহান ইশারা করে বাহারের কথা জিজ্ঞেস করলো। চিন্তা করো না, ওকে হাসপাতালে নিয়ে যাব না, কিছু একটা করে নেব। শুধু তুমি তোমার শিডিউলটা বুঝিয়ে দাও। এরপর হ্যাঁ জিহানের বলা প্রতিটি কথা মনোযোগ দিয়ে মনে গেঁথে নিল। সব কথা শেষ হয়ে গেলেই পপকর্নের গন্ধ বাতাসে ধীরে ধীরে মিলিয়ে গেল। জিহান চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াল। আশিয়ানার উঠোনে তখন আর ভিড় নেই। আরেকবার ভেবে দেখো আমার সঙ্গে আসতে চাও কি না? আমি চাই না আমার কারণে তুমি ঝামেলায় পড়ো। দরজার কাছে পৌঁছে কথাটা বলার জন্য থামল। এখন যাও তো, আর আমার সময় নষ্ট করো না। সকালে বেরোনোর জন্য আমি এখন প্যাকিং করতে হবে আমার। জিহান চলে যেতেই হ্যাঁ জোরে দরজা বন্ধ করে লক লাগালো। তারপর দ্রুত বাথরুমে ঢুকে পড়ল। 2 হাত বেসিনের ধারে রেখে মাথা নিচু করে সে কয়েকটা গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। এতক্ষণ জিহানের সামনে যে কান্না সে জোরে আটকে রেখেছিল সেগুলো হঠাৎই উতলে পড়ল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। 5 বছর ধরে সে এই যন্ত্রণার ভেতর দিয়ে গেছে, আর কাউকে কিছুই বলেনি। কেন সে সব দুঃখ নিজের ভেতর চেপে রাখে? কেন অন্যদের মতো দুঃখের বিজ্ঞাপন টাঙিয়ে সহানুভূতি কুড়ায় না? কতবার সাইমা চাচি, ফুরকান জেঠু, এমনকি আব্বাও তাকে দোষ দিয়েছিল যে সে নিজের বাবার জানাজায় উপস্থিত ছিল না, আর সে চুপ করে রয়েছে। এতটুকু বলেনি যে তখন সে অপারেশন টেবিলে শুয়েছিল। কেন সে এমন যে ভালোবাসা নেওয়ার সামান্য চেষ্টাও করে না, কিন্তু তবুও মানুষ তাকে ভালোবেসে ফেলে। আর চোখ থেকে ঝরে পড়া পানি সিঙ্কের কিনারা বেয়ে গড়িয়ে পড়ে জলের ঘূর্ণিতে মিলে যাচ্ছে। সেখানে এক কোণে এখনও রক্তের ছোট একটা ফোঁটা লেগে আছে। জিহান পুরো সিঙ্ক পরিষ্কার করে দিয়েছিল, তবু ওই দাগটা থেকে গেছে। হ্যাঁ, আঙুলের ডগায় ফোঁটাটা তুলে নিল। ভিজা চোখে তাকিয়ে রইল সেটার দিকে। ওদের দেশের তরুণদের রক্ত কি এতটাই সস্তা যে এভাবে চড়বে? আর কারোর কোনো ভ্রুক্ষেপ থাকবে না? জীবন কখনো কখনো আমাদের কাছ থেকে আমাদের সামর্থ্যেও চেয়েও বেশি কোরবানি দাবি করে। কিছুক্ষণ পরেই হায়া হাত মুখ ধুয়ে বাইরে এলো। যে সোফাটায় একটু আগেও রূপোর মূর্তির মতো ছায়ারা বসেছিল, সেখানে এখন তার ছোট্ট বিড়ালটা বসে পপকর্নের বাটি থেকে একটা একটা করে দানা তুলে মুখে দিচ্ছে। হায়াকে আসতে দেখে সে নিষ্পাপ হাসি হাসলো। খাবে বলেই বাটিটা এগিয়ে দিল। না ধন্যবাদ, হায়ের ক্ষুধা মরে গেছে, আরও অনেক কিছু বোধহয় মরে গেছে। সে আলমারি থেকে নিজের ব্যাগ বের করতে লাগলো। আব্দুর রহমানের সঙ্গে তুমি আগেও দেখা করেছিলে, তাই না? আর তুমি আমাকে কিছুই বলনি। সে কি আমার ব্যাপারে কিছু বলেছিল? বাহারি, আমরা আঙ্কারা যাচ্ছি। পপকর্ন তুলতে থাকা তার হাতটা থেমে গেল। বাদামি চোখে তীব্র বিস্ময়ের ঢেউ উঠে এলো। কেন? একটা কাজ আছে, কিছু কাগজপত্রের ঝামেলা। 2-4 দিনের মধ্যেই ফিরে আসবো। বাহারিকে আশ্বস্ত করার মতো করে হায়া উত্তর দিতে দিতে নিজের জিনিসপত্র গুছাতে থাকলো।
বাড়ি বিভ্রান্ত হয়ে বসে রইল। অনাগ্রহভরে সে পপকর্নের বাটিটা টেবিলের ওপর রেখে দিল। এই তিনজনের কারোর ভাগ্যই বোধহয় আজ খাবার নেই। আঙ্কারা ঠিক ততটাই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর যতটা ইস্তাম্বুল, কিন্তু হায়া শহরটা দেখার মতো মানসিক অবস্থায় নেই। শহর তো দূরের কথা, আশেপাশে কি হচ্ছে সেটারও তার কোনো খেয়াল নেই। তার হৃদয়, মন ও মস্তিষ্ক সমস্ত মনোযোগ যেন একটিমাত্র বিন্দুতেই স্থির হয়েছে। আর সেই বিন্দুটা হলো জিহানের অপারেশন। জিহানের হাসপাতাল থেকে 2টো ব্লক দূরে হ্যাঁ একটি হোটেলে রুম নিয়েছে। বাহারিকে অবশ্যই সে হাসপাতালের ভেতরে নিয়ে যেতে পারবে না, আর হোটেলে একা ফেলে রেখে যাওয়াতেও তার মন সায় দিচ্ছে না। এই বাচ্চাটাকে সে কার কাছে রেখে যাবে? তার প্রতিটি সমস্যার মতো এই সমস্যাতেও তার মনে পড়ল হালের কথা। হালে আমি কি করব? ফোনে হালের কাছে পুরো ব্যাপারটা খানিকটা এলোমেলোভাবে খুলে বলার পর এখন সে তার কাছে সাহায্য চাইল। এটা তো কোনো সমস্যাই নয়, আমার নানি আঙ্কারায় থাকে। তুমি যে ঠিকানা বলছো ওখান থেকে তার বাড়ি বেশ কাছেই। তুমি সকালে বাচ্চাটাকে ওখানেই রেখে যাবে, তারপর সন্ধ্যায় নিয়ে আসবে। চাইলে তুমিও ওখানেই থাকতে পারো। ওহ, হালের নানি। স্প্রিং ব্রেকে যখন একজন স্টুডেন্টরা তুরস্ক ঘুরতে গিয়েছিল তখন তাদের ড্রম ব্লক থেকে যারা আঙ্কারা গিয়েছিল তাদের প্রত্যেকেই একবার করে হালের নানির বাড়িতে গিয়েছিল। কিন্তু সত্যি তুমি ওকে অপহরণ করনি তো? হেসে হেসে জিজ্ঞেস করলো হালে। হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল তার। ও, হোটেল গ্র্যান্ডের সেই ছেলেটা 2বার এসেছিল, আমাকে বলেছে তুমি নেই, কিন্তু সে বেশ জেদ করেছিল। আর 1 মিনিট, তুমি তো ইসমির ছেলে, তাহলে আঙ্কারা কিভাবে? ও হ্যাঁ, আমি আজই এখানে এসেছি, কিন্তু ওকে এটা বললো না। এই কথাটাও সে এখনও জিহানকে বলেনি। হয়তো এই কারণেই যে তার সামনে তখন আরও বড় বড় সমস্যা দাঁড়িয়ে আছে। হালের নানি সাবিহানুর এতটা স্নেহশীল, বন্ধুসুলভ আর অতিথিপরায়ণ ছিলেন যতটা একজন তুর্কি মানুষ হতে পারেন। অথচ ইসলামাবাদে তাদের বিশ্ববিদ্যালয় কত বিদেশি ছাত্রী, বিশেষ করে তুর্কি মেয়েরা পড়তে এসেছিল, কিন্তু এমন কেউ নেই যাকে সে কখনো নিজের শহরটা ঘুরিয়ে দেখেছে। কেন যেন পাকিস্তানি ছাত্রছাত্রীরা এসব কাজের জন্য কখনো সময় পায় না। সবচেয়ে ভালো খবরটা হলো সাবিহা আন্টি জানালেন মিসেস আবদুল্লাহ, মেহের আর উরুয়া আগামীকাল তার বাড়িতেই থাকতে আসবেন। ডিজে আর তার হোস্ট ফ্যামিলি। ওখানে তাদের প্রথম খাবার পোলাও আর মুসুর ডালের স্যুপ। কিছু কিছু মানুষের নাম বইয়ের পচ্ছেদের মতো। শুনলেই স্মৃতির এক সমুদ্র চারদিকে ঝলকে ওঠে। হ্যাঁ, নিজের সমস্যাটা সাবিহা আন্টিকে বুঝিয়ে বলো। এক বন্ধুর জন্য তাকে হাসপাতালে যেতে হবে, আর বাহারি ওখানে যেতে পারবে না। বাহারিকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে হ্যাঁ কয়েকটা নির্দেশনা দিল। তুমি ভালো মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? বাহারি অনুভূতিহীনভাবে মাথা নাড়ল, কিন্তু সে খুশি ছিল না। তুমি কি আমাকে প্রতিদিন ফেলে চলে যাবে? সবাই আমাকে এভাবেই ফেলে যায়, কেউ আমাকে ভালোবাসে না। আর আগেই দুঃখী হৃদয়টা মুহূর্তের মধ্যে আরও দুঃখী হয়ে ওঠে। ফুলের মতো নিষ্পাপ এই বাচ্চাটার জন্য তার বুকে বেহিসাবি মায়া জেগে উঠল। পাশাবের কাজকর্ম তার পরিবারকে ফুটবলের মতো এদিক ওদিক ছুঁড়ে ফেলছিল, আর সে নিজের বোনকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। আমি সন্ধ্যায় ফিরে আসব আর তোমার জন্য একটা ফোনও নিয়ে আসব, এতে তুমি যখন খুশি আমার সঙ্গে আর আয়েশার সঙ্গে কথা বলতে পারবে, ঠিক আছে? ছোট্ট বিড়াল ছানা মুচকি হেসে উঠল। তার মনে এক অজানা শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল। সাবিহা আন্টির বাড়ি থেকে হ্যাঁ সরাসরি হাসপাতালে চলে এলো। এটা একটা প্রাইভেট নিউরো সেন্টার। জিহান ভর্তি হয়ে গেছে, পোশাকও বদলে ফেলেছে, আর এখন শুধু অপারেশনের অপেক্ষা। এখনও তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুটা সময় বাকি আছে, তাই অপারেশনের আগে একবার জিহানকে দেখতে হায়া সেখানে এলো। জিহানের চেহারাটা নিস্তব্ধ, অনুভূতিহীন,
কিন্তু হলদেটি হাসপাতালের পোশাকে তাকে আরও বেশি বিষণ্ণ আর ক্লান্ত দেখাচ্ছে। কেমন আছো? তার সামনে দাঁড়িয়ে হ্যাঁ এতটুকু জিজ্ঞেস করতে পারল। জিয়ান চোখ তুলে হায়ের দিকে তাকালো। সে বিছানার কিনারায় বসেছিল, ভালোই আছে। কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। তারপর হায়া বলছিল, শেষবার তুমি সত্যি কথা কবে বলেছিলে? এই 1 মিনিট আগে, যখন আমি বলেছি যে আমি ভালো আছি। তার কথাগুলোর মতোই সে এক ধাঁধার ভেতর আরেক ধাঁধা। আমার ব্যাগটা রেখে দাও, এর ভেতর আমার ফোন আছে। চামড়ার তৈরি হাত ব্যাগটা পাশের টেবিল থেকে তুলে জিয়ান হায়ের দিকে বাড়িয়ে দিল। হ্যাঁ সেটা হাতে নিল। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ফোনটা খুলবে। সাধারণত এটা ফিঙ্গারপ্রিন্টে খোলে, কিন্তু তোমার জন্য আমি একটা বিকল্প পাসওয়ার্ড হিসেবে আমার জন্ম তারিখ সেট করে রেখেছি, পুরো 8টি সংখ্যা দিয়ে। ঠিক আছে, তুমি ফোন পেকে প্রথম নাম্বারটাতে কল করে সব জানিয়ে দেবে। আর হাতে থাকা ব্যাগটা হঠাৎ করে অসম্ভব ভারী হতে লাগলো। এমন কিছু হওয়ার সুযোগ আসবেই না, তুমি ঠিক হয়ে যাবে। জিহান কোনো জবাব দিল না। সময় আর বেশি পাওয়া গেল না। হাসপাতালের লোকজন জিহানকে নিয়ে চলে গেল। আর হায়া আমৃথিয়ানে অপারেশন থিয়েটারে তুর্কি নাম এর বাইরে একটা চেয়ারে বসে রইল। জিহান বলেছিল যদি আমার কিছু হয়ে যায়, আর হায়া ভাবছিল যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। জীবনে কিছু জিনিস কত ভয়ঙ্কর হয়, এগুলোর অর্ধেক ভাবনাতেই যেন দম আটকে আসে। সে জিহানের ব্যাগটা কোলে রেখে একমাত্র ভরসার মতো শক্ত করে ধরে চেয়ারে বসে সামনের কাচের বন্ধ দরজাগুলোর দিকে তাকিয়ে রইল। এটা কেমন অদ্ভুত এক অনুভূতি, যখন মানুষ প্রার্থনা করতে পারে না দোয়ার জন্য, ওটা হাতের দিকে তাকাতেই মনে পড়ে যায় সেই হাত দিয়ে করা গুনাহগুলোর কথা। তখন মনে পড়ে ক্ষমা বুঝি এখনো পাওয়া হয়নি। আসলে কি সব গুনাহ মাফ হয়ে যায়? আমরা কেন ভাবি গুনার জন্য তওবা করলেই সব ভুলে যাওয়া হবে, সব ঠিক হয়ে যাবে? গুনাহ কখনো এভাবে পিছু ছাড়ে না। তাদের প্রভাব সব সময় কোথাও না কোথাও থেকেই যায়। গুনাহ তো সারা জীবন পেছনে লেগেই থাকে। এর থেকে কি কখনো মুক্তি আছে? ওদের দখলদারিত্ব থেকে কি কোনো মুক্তি আছে? কেন সে আয়েশা গুলির মতো হতে পারল না? চিরকাল সৎ, চিরকাল লাজুক, চিরকাল পবিত্র। আর তোর জন্য হাত তুলছিল, তারপর আবার নামিয়ে ফেলল। কিছুই বুঝতে পারল না কি চাইবে। এই গিফট কোথায় লেগে আছে? দোয়া কবে রুষ্ট হলো? সম্ভবত ডিজের সময় থেকেই। হ্যাঁ তখনও সে তো এমনই এক হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে বসেছিল। এই গিটটা এখন কি খুলবে? কিন্তু কিভাবে? হঠাৎ ফোনের রিং বেজে উঠল। হ্যাঁ চমকে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আব্বা কল করেছেন। আসসালামু আলাইকুম আব্বা। ফোন কানে তুলতেই নিজের গলাটা হার কাছে ভীষণ ভারী ও দুর্বল লাগলো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আর কোথায় আছো? কিছু আনুষ্ঠানিক কৌশল বিনিময়ের পর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কবে ফিরছো? ফোন কানে রেখেই সে চোখ দুটো শক্ত করে বন্ধ করল। খুব চেষ্টা করে কান্না ভেতরে চেপে রাখল। তারপর চোখ খুলল। সামনে সব কিছু ঝাপসা হতে লাগলো। আব্বা, আমার আরও 1 সপ্তাহ লাগবে। হায়া। আব্বার কণ্ঠে বিরক্তির ছাপ ফুটে ওঠে। এতদিন হয়ে গেছে, তোমার ট্যুর এখনও শেষ হয়নি? আপনিই তো বলেছিলেন লন্ডনে যাওয়ার বদলে তুরস্কে যত খুশি সময় কাটাতে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার আব্বা রোহেলের অলিমা করাতে চান। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, জিহানের কি প্রোগ্রাম? ওর সঙ্গে তোমার দেখা হয়েছে? হ্যাঁ একবার অপারেশন থিয়েটারের বন্ধ কাচের দরজাগুলোর দিকে তাকালো। জি, ও এখানেই আছে। সেও আমার সঙ্গে আসবে। তার কণ্ঠে এতটা অনিশ্চয়তা যে মনে হলো আব্বা ওপাশে বিদ্রুপের সঙ্গে মাথা নাড়লেন। আমি জানি তোমার সঙ্গে ওর দেখা হয়নি, যাক ওর কথা বাদ দাও। তুমি দ্রুত ফিরে আসার চেষ্টা করো। আব্বা কত
দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে জিহান তার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়, অথচ তিনি নিজেও ওদের দুজনের ইস্তাম্বুলে হওয়া এঙ্গেজমেন্টে ছিলেন। কিন্তু না, মানুষ চোখের চেয়ে কানে শোনা কথা দিয়ে বেশি ভরসা করে। আব্বা, আমি এখনই ফিরতে পারবো না। আমার এক বন্ধু হাসপাতালে ভর্তি, তার ইন্টারকার্নিয়াল সার্জারি চলছে। আমি তাকে এখানে একা ফেলে যেতে পারি না আব্বা। অজান্তেই তার অশ্রু গড়িয়ে পড়তে থাকলো। আব্বা নিশ্চুপ হয়ে রইলেন। হ্যাঁ, বলতে লাগলো, এখানে তার তো কেউ নেই আব্বা। তার মা নেই, আত্মীয় স্বজন নেই, পরিবার নেই। এখানে তার আপনজন কেউ নেই। আমি তাকে একা রেখে যেতে পারি না। ইস্তাম্বুলে ওই 5 মাস সে আমার অনেক খেয়াল রেখেছে। প্রতিটি মুহূর্তে সে আমার পাশে দাঁড়িয়েছে। আর আজ আমি কি তাকে অপারেশন থিয়েটারে একা ফেলে যাব? ও, আমি বুঝতে পেরেছি। আপনার কণ্ঠটা কিছুটা নরম হলো। সে মেয়েটা কি হালেনুর? তারই কি অপারেশন হচ্ছে? হ্যাঁ, একটু চমকে ওঠে। আপনি হালেকে কিভাবে? বলতে বলতে অন্য হাত দিয়ে ভেজা চোখ মুছে নিল। তোমার কি মনে হয় তুমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে নূর বানুকে তুর্কিনামা শোনাতে, তখন বাড়ির বাকিরা শুধু সহ্য করেই শুনতো নাকি? ও আচ্ছা, হালের নাম হ্যাঁ প্রায় বলতো। আব্বা তার সম্পর্কে জানতেন, তবু সে অস্বীকার করল না, আবার স্বীকারও করল না। মিথ্যে বলার ইচ্ছে তার নেই, আর সত্য বলার সাহসও সে জোগাড় করতে পারছে না। আব্বা, যতক্ষণ না সে স্থিতিশীল হয় আমি এখানেই থাকব। রোহেলের যদি এত তাড়া থাকে তাহলে সে আমাকে ছাড়াই তার অলিমা করিনি। আচ্ছা ঠিক আছে, ও ঠিক হয়ে গেলেই তুমি ফিরে এসো। আরও কয়েকটি উপদেশ দিয়ে তিনি ফোন কেটে দিলেন। হ্যাঁ, কয়েক মুহূর্ত ফোনটার দিকে তাকিয়ে রইল, তারপর ফুপ্পুর নম্বরে কল দিল। হ্যালো। দ্বিতীয় রিংয়েই ফুপ্পু ফোন ধরলেন। হ্যাঁ, কিছু বলতে চাইল কিন্তু পারল না। গলায় কিছু একটা আটকে গেছে, চোখের পানি বারবার উতলে উঠল। হ্যালো হায়া। ফুপ্পুর নম্বর চিনে হায়াকে ডাকলেন, কিন্তু হায়ের সব শব্দ যেন মরে গেছে। হ্যাঁ, বলতে চেয়েছিল ফুপ্পুর ছেলে কোথায় আছে, কেমন আছে, তার জন্য দোয়া করতে, কিন্তু কিছুই বলতে পারল না। হ্যালো। হায়া কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। জিহান কাউকে কিছু বলতে নিষেধ করেছিল, আর হায়া তার বিশ্বাস ভাঙতে চায় না। কি এক অদ্ভুত অসহায়ত্ব। অসহায়তার মধ্যেও যেন আরেক অসহায়তা। সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, মনোযোগ দিয়ে ভাবতে চেষ্টা করলো কারো অপারেশন হলে কি কি পড়তে হয়। সাইমা চাচি বলতেন কেউ অসুস্থ হলে কিংবা কোনো কাজিনের এন্ট্রি টেস্ট বা অ্যাডমিশনের ঝামেলা হলে 1.25 লাখ বার প্রথম কালিমা পড়তে হয়। চাচির লাউঞ্জে তখন এক আলাদা পরিবেশ তৈরি হতো। চাদর পেতে খেজুরের বিচি স্তূপ সাজানো হতো। তারপর সেই 1.25 লক্ষ বার পড়ার জন্য সব কাজিনদের জড়ো করে বসিয়ে দেওয়া হতো। সানা তো একবার পড়ে 3টা বিচি ফেলে দিত, তবু তার পড়া শেষ হতো না। কাজিনরা নিজেদের ইচ্ছে মতোই তামাশা বানিয়ে নিয়েছিল। পড়া বিচি আলাদা করার সময় ইরাম বলতো ওগুলো পড়া বিচি আর ওগুলো না পড়া। যতক্ষণ না সবাই এই বরকতময় কালিমা থেকে একেবারে বিরক্ত না হয়ে যেত, ততক্ষণ 1.25 লক্ষ পূর্ণ হতো না। তখনকার কথা আলাদা ছিল। এখন হায়া ভাবল, আমরা কেন আল্লাহ তাআলাকে গুনে গুনে স্মরণ করি? আর যদি আল্লাহ গুনে গুনে আমাদের দিতে শুরু করে তাহলে কি হবে? কেন আমরা নিজেদের বাড়ানো সংখ্যার হিসাব দিন জিকিরকে মন্ত্রে পরিণত করে ফেলি? হাসপাতালের করিডোরটা ক্রমে ঠান্ডা হয়ে আসছে। জুলাইয়ের সন্ধ্যাটাও শীতল লাগছে। হ্যাঁ, ভাবতে চাইল এই মুহূর্তে কি পড়বে, কোনো হিসাব ছাড়া, কোনো গণনা ছাড়া, সম্পূর্ণ মনোযোগ আর একাগ্রতা নিয়ে কি চাইবে। কিন্তু সেই গিটটা যেন খুলতেই চাইছে না। ডিজের মৃত্যুর পর হায়া দোয়া করা ছেড়ে দিয়েছিল, আর পর্দা করতে শুরু করার পর অভিযোগ করাটাও বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজ সে অভিযোগ করতে চেয়েছিল ঠিক যেমন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। চেয়ারের পিঠে হেলান দিয়ে দেয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করল। তার এই একটাই অভিযোগ, যার জন্য ঠোঁটে তালা পড়েনি, জবান
বন্ধ হয়ে যায়নি। আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ শুধু আল্লাহর কাছেই নিবেদন করি। লোহার চেয়ারটা যেন চুম্বকে পরিণত হয়েছিল, আর রূপোর মূর্তির মতো জমে থাকা হায়া ধীরে ধীরে নিজেকে তার ভিতরে শোষিত হতে দিচ্ছিল। আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ শুধু আল্লাহর কাছেই নিবেদন করি। চেয়ারটি যেন তার সমস্ত চাঁদনি নিংড়ে নিয়েছিল। শুধু লোহার একটা খলস পড়েছিল, যেটাকে চুম্বকের মতো আসনটি নিজের সঙ্গে আটকে রেখেছিল। আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ শুধু আল্লাহর কাছেই নিবেদন করি। তার পায়ে যেন শেকল পরানো আছে, চাইলেও সে নড়তে পারছে না, এমনকি ঠিক করে শ্বাসও নিতে পারছে না। চারপাশে মনে হচ্ছে ঘন অন্ধকার নেমে আসছে। এই একজন মানুষকে হারানোর কেবল অনুভূতিটুকু সেই অন্ধকার সুড়ঙ্গের মতো, যার কোনো শেষ নেই। তার সমস্ত চাঁদনি এই অন্ধকারে ডুবে গিয়েছে। আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি। 5-5.5 ঘন্টা কেটে গিয়েছে। ঠিক তখনই কাচের দরজাটি খুলে গেল। হায় সার্জন ডাক্তারকে নিচের দিকে এগিয়ে আসতে দেখল। তার দেহটা মনে হচ্ছিল লোহার খোলস, আর এই লোহার খোলসটাকে চেয়ার যেন চুম্বকের মতো এমনভাবে আটকে রেখেছে যে চাইলেও সে উঠে দাঁড়াতে পারল না। কি হয়েছে ডাক্তার? সে নিজেকেই বলতে শুনল। অপারেশনটা জটিল, তবে ব্যারেকটা খুব গভীরে ঢোকেনি। আমরা সেটা বের করে ফেলেছি। ডাক্তার তাকে বলতে লাগলেন। তার খোলের যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা টাইটেনিয়াম ম্যাচ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। সে ঠিক আছে তো? হ্যাঁ, অবশ্যই সে ঠিক আছে। অপারেশন সফল হয়েছে। অ্যানেস্থেশিয়ার প্রভাব কেটে গেলেই সে স্টেবল হয়ে উঠবে। তখন আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। জীবনে কিছু কিছু খবর মানুষের জন্য এমনভাবে আসে যেন উপর থেকে নেমে আসা কোনো জলপ্রপাত, যার ধারা মানুষটাকে ভিজিয়ে দেয়, কিংবা আকাশ থেকে সোনালি প্রজাপতি ঝরে পড়ার মতো, অথবা সবুজ ঘাসে ঢাকা প্রান্তরের পাশে কোনো ঝরনার ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থাকার মতো আরাম, শীতলতা, প্রশান্তি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর চোখ ও কণ্ঠ দুটোই ভিজে ওঠে নিকাবের উপর। ঠোঁটে হাত চেপে সে যেন উতলে ওঠা আবেগটাকে সামলানোর চেষ্টা করলো, তারপর উঠে দাঁড়ালো। মানুষ স্বস্তি পেলেই সাধারণত অবসন্ন হয়ে বসে পড়ে, কিন্তু হায়া সেই মুহূর্তে উঠে দাঁড়ালো। চৌম্বকীয় আবেশ মিলিয়ে গেল, আর রূপোর মূর্তির মতো হায়া আবারও ঝকঝক করে উঠল। আল্লাহ আপনাকে খুব সুখে রাখুন। হ্যাঁ, বোধ হয় এই প্রথম জীবনে কাউকে সামনে দাঁড়িয়ে এত আন্তরিকভাবে দোয়া করল। ডাক্তার পেশাদার ভদ্র এক হাসি দিয়ে মাথা নেড়ে সামনে এগিয়ে গেলেন। যে কাচের দরজা দিয়ে তিনি এসেছেন তার ওপরে হাসপাতালের কর্মীরা একটি স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দৌড়ে দরজার দিকে গেল। মুখটা কাচের খুব কাছে এনে তাকালো। ওটা জিহান শুয়ে আছে। তার গলা একদিকে হেলে পড়েছে, তার মুখটা হায়ের দিকেই ছিল, চোখ বন্ধ, চোখের নিচে গভীর কালো ছাপ, মাথায় ব্যান্ডেজ। একটি ব্যান্ডেজ চোখের কাছ দিয়ে চলে গেছে। অবচেতন, অজ্ঞান। স্ট্রেচারটা সামনে এগিয়ে গেল। হায় শুধু তাকিয়েই রইল। এবারও তাদের দুজনের মাঝখানে কাচের দেয়াল ছিল, ঠিক যেমন অনেক আগেও তাদের দুজনের মধ্যে ছিল। তখন কাজটা ছিল ঝাপসা, ওপারের দৃশ্য ছিল অস্পষ্ট, কিন্তু এখন কাজটা পরিষ্কার, সব কিছু স্পষ্ট। তবে দেয়াল তো দেয়ালই, আর হাত আহত না করলে এই দেয়াল সরানো আদৌ সম্ভব নয়। ভীষণ ক্লান্ত শরীরে হ্যাঁ আবার এসে চেয়ারটায় বসলো। সে ঠিকভাবে দোয়া করতে পারেনি, কিন্তু এখন অন্তত ঠিকভাবে কৃতজ্ঞতা তো জানাতেই পারে। তুরস্কের রাজধানী আঙ্কারার আকাশে সন্ধ্যার নীলচে ধূসর আভা নেমে এসেছে। জিহানের প্রাইভেট রুমে আসার আগে হোটেলের কাছে এক ফুলের দোকান থেকে হায়া সাদা গোলাপের একটা তোড়া কিনে এনেছে। এখন সে রুমের এক কোণের টেবিলে রাখা কাচের ফুলদানিতে সেই ফুলগুলো সাজাচ্ছিল।
সাদা গোলাপগুলো সাজানোর পরে যখন কাচের ফুলদানিতে সম্পূর্ণ সৌন্দর্য ছড়িয়ে পড়ল, তখন হায়া মুখটা ফুলের কাছে নিয়ে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। তাজা মন ফোলানো ঘ্রাণ তার সারা শরীরে যেন ছড়িয়ে পড়ল। তারপর সে ফিরে তাকালো। জিহান ঘুমাচ্ছে না, শুধু গলা থেকে সামান্য নিচে চাদর টেনে চোখ বন্ধ করে শুয়ে আছে। তার মাথায় ব্যান্ডেজ বানানো, আর ব্যান্ডেজের উপর সাথে চালের মতো একটা টুপি। তোমার কি কিছু দরকার? বলতে বলতে হায়া তোড়া থেকে আধখোলা একটি কুড়ি আলাদা করলো। না। বন্ধ চোখেই সে নিচু সরে বিড়বিড় করলো, ওকে। হাতে কুড়িটা ধরে সে লম্বা সোফাটা এসে বসলো। সোফাটা বিছানার পায়ের দিকেই দেয়ালের সঙ্গে লাগানো। আবায়াটা সে খোলেনি, শুধু মেকআপটা নামিয়ে রেখেছে। ডাক্তাররা বলেছিলেন তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। কিছুক্ষণ পর সে গোলাপের ডাটা আঙুলে ঘোরাতে ঘোরাতে আবার কথা শুরু করার চেষ্টা করলো। আমি জানি। চোখ না খুলেই জিহান কপালে বিরক্তির ভাঁজ ফেলে উত্তর দিল। হায় তবু পরোয়া না করে হাতে ধরা সাদা গোলাপটা আগের মতোই ঘোরাতে থাকলো। অনেক কিছু মনে পড়েছিল তার। মনে আছে ইস্তাম্বুলে আমাদের প্রথম দেখা হওয়ার দিন তুমি জিজ্ঞেস করেছিলে কোন হায়া। মুখে হালকা হাসি নিয়ে বলতে বলতে হায়া জিহানের দিকে তাকালো। এই কথায় জিহান চোখ খুলে তার দিকে এক ঝলক তাকালো, যেন তুমি জানতেই না হায়াকে। তারপর তুমি কি বলেছিলে? ফুপুর ভাতিজি, মানে ফুপুর সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, আমি তো সত্যিই ওনার সাথেই দেখা করতে এসেছিলাম। এই কথাগুলো আবার বলতে তার বেশ ভালো লাগছে, একদম ঠিক যেমন এখন তুমি ক্যাপাদোকিয়ায় দেখতে এসেছো। সেটা তো বটেই। সে সামান্য কাজ ঝাঁকালো। আর কেউ ছিল একজন, যে ফুরকান জেঠুর বাড়িতেই জুতা খুলে ঢুকেছিল। অ্যাপেল টি ছাড়া অন্য কোনো চায়ের সঙ্গে তার কোনো পরিচয় ছিল না। জিহান আবার চোখ বন্ধ করে ফেলল। সোফার ওই পাশেই একটি কাচের দরজা আছে, যেটা বাইরের দিকে খোলে। তাই ওপারের আঙ্কারের আবহাওয়াটা যেন খুব সতেজ লাগছে, যেন এই প্রথমবার জুলাই মাসে বসন্ত নেমে এসেছে। আর আমার চুল ঠিক করার সময় তুমি আমার কথাগুলোই ফিরিয়ে দিচ্ছিলে। কিন্তু আমি কি জানতাম কেউ আমার ইমেলও পড়ে। এই সকলেই যদি আমাকে লজ্জিত করতে চাও, তবে সেটা আমি হব না। তাই বলতে থাকো। আর কেউ কেউ বলতো সে নাকি খুব গরিব মানুষ। হ্যাঁ, নির্বিকভাবে নিজের কথা চালিয়ে গেল। সেটা তো আমি আছি। আর যখন তোমার ড্রাইভার জিহান সিকাদারে নাম দিল, তখন কি আমি তার সঙ্গে না আসতাম? এখন হায়া ফুলের ডাটা ধরে কুড়িটা নিজের থুতনি আর গালে স্পর্শ করতে লাগলো। ও শুধু নামটাই বলেছিল, এটা বলেনি যে জিহান সিকান্দার পাঠিয়েছে। তোমার তো জিজ্ঞেস করা উচিত ছিল। আর আমি জানতামই না তুমি ফুরকান জেঠুকে এতটা ভয় পাও। মৌসুমের উজ্জ্বলতা যেন আর চেহারাতেও ছড়িয়ে পড়েছে। হাসি চেপে এসব কথা আবার বলতে তার ভীষণ ভালো লাগছে। আমি কাউকে ভয় পাই না। অবশ্য ফুপু বলেন জিহানের কথায় কান দিও না, ও তো এমনি আজে বাজে বলে। মামের কথায় কান দিও না, উনি এমনি বলতে থাকেন। হায় হঠাৎ চমকে ওঠে, তারপর অনিচ্ছায় হেসে ফেলে। জিহান চোখ খুলে ঘাটটা একটু তুলে বিস্মিত দৃষ্টিতে হায়ের দিকে তাকালো। হাসছো কেন? কিছু না। হ্যাঁ, হাসতে হাসতে মাথা নাড়ল। আর মনে আছে তুমি আর আয়সে কিভাবে ভান করেছিলে যে তোমরা একে অন্যকে চেনো না? গোলাপের পাপড়িগুলো গাল আর থুতনিতে ছুঁয়ে হায়া সেই সময়টার কথা মনে করলো, যখন আয়সে আর জিহান বন্দরে দেখা করেছিল। ভুল, আমরা কিছুই দেখাইনি। তুমি যদি জিজ্ঞেস করতে তাহলে আমরা বলেই দিতাম, আয়সে বলে দিত। কিন্তু তুমি কখনোই না। আমার একটা কাজ করবে? হার কথাটা থামিয়ে দিয়ে জিহান খুব গম্ভীরভাবে হার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। খুব মনোযোগ দিয়ে শুনতে শুনতে হায় সোফার একটু সামনে ঝুঁকে এলো। আগে একবার জিহান তাকে চা বানাতে বলেছিল, তাছাড়া সে কখনোই কোনো কাজ দেয় না তাকে। ফার্মেসি থেকে আমাকে একটু তুলো এনে দেবে? শিওর। হায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। জিহানের জন্য কিছু করতে পারেটা হার কাছে ভীষণ দামি। দরজার কাছে পৌঁছে হঠাৎ কিছু একটা ভেবে হায়া থেমে গেল। জিহানের দিকে ফিরে তাকালো। জিহানও তখন হায়াকে দেখছিল।
হ্যাঁ জানতে চাইল তুলো দিয়ে কী করবে, কানে দেব। হ্যাঁ খুব উৎসাহ নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে তার দিকে চোখ বিস্ময় ফুটে ওঠে, তারপর হতবাক ভাব। এরপর ব্যাপারটা বুঝে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ভীষণ রাগ হলো। তার ঠোঁট আপনা আপনি শক্ত হয়ে চেপে গেল। সে পা ঠুকতে ঠুকতে ফিরে এসে সোফায় বসে বুকের ওপর হাত ভাঁজ করে গা এলিয়ে নীরব কিন্তু স্পষ্ট রাগী দৃষ্টিতে জিহানকে তাকিয়ে থাকতে থাকলো। অনেক ধন্যবাদ। জিহান গলা সোজা করে আবার চোখ বন্ধ করল। এই লোকটা 2-4 দিন ভদ্র মানুষ সেজে থাকতে মনে হয় অসুস্থ হয়ে পড়ে, তাই খুব তাড়াতাড়ি আবার নিজের আসল রূপে ফিরে আসে। হ্যাঁ ঠিক সেভাবেই রাগে গজগজ করতে করতে জিহানকে তাকিয়ে দেখতে থাকলো।